আজকে আমরা শুরু করব হিস্ট্রি একটা চ্যাপ্টার। সিভিক্সে দুটো চ্যাপ্টার শেষ করার পরে আমরা হিস্ট্রিতে চলে যাচ্ছি। তো আমরা যেটা শুরু করবো আছে সেটা হচ্ছে খালজি ডাইনাস্টি। তো খালজি ডাইনাস্টির মধ্যে আমরা যেটা পড়বো যে দ্য ফাউন্ডেশন অফ দি খালজি ডাইনাস্টি, কিভাবে খালজি ডাইনাস্টি ফর্ম বা ফাউন্ডেড বাই হুম, হাউ ইট ওয়াজ বিন ফর্মড, আলাউদ্দিন খালজির কনকোয়েস্ট আর রিফর্ম কি কি করেছিল, কোন কোন জায়গা কনকোয়েস্ট করেছিল, আর্ট আর আর্কিটেকচার ডিউরিং আলাউদ্দিন খালজির টাইম, আর্ট আর আর্কিটেকচার কতটা ভালো ছিল তখন। আমরা এটা পড়ে কিন্তু মেডিভিয়াল হিস্ট্রি, এই মেডিভিয়াল হিস্ট্রিতে কিন্তু জেনে রাখবে যে এই মেডিভিয়াল হিস্ট্রিতে মনুমেন্ট, বিল্ডিং, টম, এরা কিন্তু মানে যে যে দ্য কিং হু ইউজ টু রুল ডিউরিং দ্যাট টাইম is they used to capture various territories, okay, and uh, provide popularity among others. দেখো, বালবনস ডেথ লেড টু আ পিরিয়ড অফ পলিটিক্যাল ইনস্টেবিলিটি। আমরা লাস্ট দিনে মামলুক ডাইনাস্টিতে বলবন পড়েছিলাম, ঠিক আছে? তো বলবনের মৃত্যুটা কিন্তু একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি নিয়ে আসে, ঠিক আছে? বলবন দিয়ে কিন্তু চ্যাপ্টারটা শুরু হলো, খালজি ডাইনাস্টি। বলবনের আহ, এটা মানে বলবনের তোমার পলিসি বা বলবনের রুলটা কিন্তু যথেষ্ট উইক ছিল। সেই উইকের জন্য বলবনের রুলিং অথরিটি উইকের জন্য কিন্তু অনেক বেশি পলিটিক্যাল ইনস্টেবিলিটি দেখা দিয়েছিল। There was complete chaos in the court, and powerful factions within the nobility became embroiled in intrigues as they competed with each other to become the power behind the throne. So, there was complete chaos. একটা ঝগড়া বিবাদ শুরু হলো কোর্টের মধ্যে। আর ফাংশন ফাংশন বলছে, সরি, faction within the nobility, noble people যারা পারফর্ম করতো, যারা টেক পার্ট ইন দ্য ভেরিয়াস ফাংশন অফ দি কিংডম, তাদের মধ্যে একটা হিংসা, একটা বিবাদ তৈরি হলো, ঠিক আছে? আর কিসের বিবাদ তৈরি হলো, কেন বিবাদ তৈরি হলো? যে কে পাওয়ারে আসবে, এবার কে থ্রোন পাবে। টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন, জালাউদ্দিন খলজি, a prominent noble, captured the throne and laid the foundation of... তো আমরা পড়ছিলাম খালজি ডাইনাস্টি, তো আমরা এবার পড়বো জালাউদ্দিন খলজি ব্যাপারে, ঠিক আছে? জালাউদ্দিন খলজি এই সুযোগে যখন সবার মধ্যে একটা ঝগড়া বিবাদ হচ্ছে, তখন জালাউদ্দিন খলজি ওয়াজ আ প্রমিনেন্ট নোবেল যে ক্যাপচার থ্রোন করেছিল খলজি ডাইনাস্টি, ঠিক আছে? তো আমরা কি পড়লাম এতক্ষণ? আমরা পড়লাম যে বলবনের ডেথের পরে পলিটিক্যাল ইনস্টেবিলিটি হয়েছিল। সেই পলিটিক্যাল ইনস্টেবিলিটির মধ্যে পিপলদের মধ্যে একটা ক্যাওস সৃষ্টি হয়। সেই ক্যাওসের সুযোগ নিয়ে জালাউদ্দিন খলজি পাওয়ারে আসে। এবার চলে যাচ্ছি জালাউদ্দিন খলজি। রুল করেছিল 1290 টু 1296, বেশি দিন রুল করতে পারেনি। Jalauddin Khalji ascended the throne of Delhi in 1290, deposing the last ruler of the Mamluk dynasty. বলবনকে ডিপোজ করার পরে জালাউদ্দিন খলজি থ্রোনে এসেছিল 1290-তে। জালাউদ্দিন ওয়াজ আ মাইল্ড এন্ড পায়াস ম্যান, মানে খুব রিলিজিয়াস পার্সন ছিল, কাইন্ড পার্সন ছিল, who did not undertake any really large scale expansion and program of after ascending the throne. তো জালাউদ্দিন খালজির কাছে থ্রোন পাওয়াটাই বড় ব্যাপার। থ্রোনের বাইরে যে পপুলারিটি বাড়াবো, কনকোয়েস্ট বেশি করব, এক্সপ্যান্ড করবো দ্য কিংডমটাকে, সেটা নিয়ে ও কিছু ভাবতো না সেরকম ভাবে। He even forgave the feuding nobles who had revolted against him. ইভেন কি এটাও ভুলে গেছিল, যেই সব নোবেল পিপলরা ওর এগেনস্টে কেস করেছিল, ওর এগেনস্টে ছিল, তাদের কথা ভুলে গেছিল। As a result, his reign was plagued by internal conflict. আর ও যখন পাওয়ারে এলো, অলরেডি ও পাওয়ারে আসার আগে বলবনের টাইম থেকেই একটা নোবেলিটির প্রবলেম চলছিল, মানে ইন দ্য কিংডম। তো ও কিন্তু সেটাকে ফরগেট করে গিয়ে, সেটাকে ভুলে গিয়ে, সেটাকে প্রাধান্য না দেওয়ার জন্য কি হলো, আরো বেশি প্রবলেমটা বেড়ে উঠলো, কনফ্লিক্ট দিনে দিনে বাড়তে শুরু করলো। Taking advantage of the situation, Alauddin Khalji, the Sultan's nephew, conspired against the Sultan with the noble. তো আলাউদ্দিন খলজি এবার আলাউদ্দিন খলজিকে কি করবে, ডিফিট করবে। তো তারা তাই তাই আলাউদ্দিন খলজি কি করলো, যে সুলতানের বিরুদ্ধে নোবেলদেরকে আরো বিগড়ালো, আরো ভড়কালো। হি ব্রাইব দ্য পাওয়ারফুল নোবেল, মানে করাপ্ট করলো, তাদেরকে টাকা দিল, টু গেইন দেয়ার সাপোর্ট, টাকা দিয়ে কিনে নিল, অ্যান্ড অ্যালিগেন্স,
তাদের সাপোর্ট আর তাদের বিশ্বাস কে কেনা হলো কি দিয়ে? টাকা দিয়ে। আলাউদ্দিন খালজি সেটা টাকা দিয়ে কিনলো, যাতে জালাউদ্দিন খালজিকে ডিফিট করতে পারে। In 1296, Alauddin murdered the Sultan and seized power. Alauddin ultimately murder করেছিল জালাউদ্দিন খালজিকে. It is believed that Jalauddin's sons and grandson were put to death or blinded to remove all obstacle to the throne. তো জালাউদ্দিনের আমরা কোনো ফ্যামিলি ব্যাপারে কিছু জানতে পারি না, বিকজ আলাউদ্দিন খালজি, এটা মনে করা হয় যে রিমোরও হতে পারে সেটা, কিন্তু মনে করা হয় যে তার গ্র্যান্ডসন, তার ফ্যামিলি মেম্বারদেরকে আইদার মেরে দেওয়া হয়েছিল বা তাদেরকে ব্লাইন্ড করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবার দেখো আলাউদ্দিন খালজি এই নিয়ে আবার অনেকদিন রুল করেছিলেন। 1296 to 1316 আলাউদ্দিন খালজি followed a policy of conquest and expansion. তুমি যদি নিজেকে কনকোয়েস্ট না করতে পারো, নিজেকে ডিফিট না করতে পারো, নিজেকে প্রোটেক্ট না করতে পারো, নিজেকে এক্সপ্যান্ড না করতে পারো, জীবনে সাকসেসফুল হতে পারবে না। ঠিক সেরকমই কিন্তু মেডিভেল হিস্ট্রিতে আমরা দেখতে পাই যে কনকোয়েস্ট এন্ড এক্সপ্যানশন ইজ দ্য কি টু সাকসেস। The frontier of the Delhi Sultanate reached close to South India during this reign. তো আলটিমেটলি দিল্লি সুলতানেট পাওয়ার কিন্তু সাউথে ঢুকছে। He was also an able ruler who carried out several administrative reform. তো আলাউদ্দিন খালজি কিন্তু একটা এবল রুলার ছিল, যে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মে কিন্তু ভীষণই স্ট্রং ছিল। ঠিক আছে, এবার আমরা দেখবো যে ও কিভাবে এক্সপ্যান্ড করেছিল তার এম্পায়ারশিপটাকে নর্থ আর সাউথ ইন্ডিয়ার মধ্যে, কোন কোন জায়গাতে কিভাবে কতদিন কার মাধ্যমে রুল করেছিল। প্রথমে দেখো নর্থ ইন্ডিয়া চলে যাচ্ছি, গুজরাট। আলাউদ্দিন খালজি কনকোয়ার্ড এন্ড অ্যানেক্স গুজরাট। কবে গুজরাট অ্যানেক্স করেছিল? 1299. It was here that the Sultan bought Malik Kafur a slave for 1000 dinars. মালিক কাফুরকে কাজে লাগানোর জন্য আলাউদ্দিন খালজি তাকে স্লেভ হিসেবে 1000 দিনার দিয়ে, কারেন্সি দিয়ে কিনেছিল। He later rose to the rank of a general in Alauddin army. আর পরে এই স্লেভ কিন্তু আলাউদ্দিন খিলজির আর্মি হয়ে গেছিল। রাজস্থানে দেখো কি করেছিল, আলাউদ্দিন ডিফিটেড দি রাজপুত রুলার অফ রণথম্বোর ইন 1300 সি। রণথম্বোরকে ডিফিট করেছিল, তিনি কে ছিলেন? রাজপুত রুলার ছিলেন। দেন কোথায় গেছিল? চিতোর, দি ক্যাপিটাল অফ মেওয়ার। দ্য রাজপুত ফট ভেরি ব্রেভলি বাট লুজ দ্য ব্যাটল। আলটিমেট ব্যাটলটা লুজ করেছিল। ওমেন অফ দি রয়্যাল ফ্যামিলি পারফর্ম জওহার্স। এটা কিন্তু তুমি ওই বলো না, দীপিকা পাডুকোনের একটা মুভি আছে, মুভিটা এই মুহূর্তে মনে পড়ছে না, পদ্মাবত, ওতে কিন্তু দেখবে যে এটাই দেখিয়েছিল যে হাউ দ্য রাজপুত রুলো গেট ডিফিটেড। ঠিক আছে, ক্যাপিটাল অফ মেওয়ার চিতরে ডিফিট হয়েছিল। আর ওমেন অফ দ্যাট ফ্যামিলি ইউজ টু গিভ জহর। জহর মানে হচ্ছে নিজেকে, স্বামীর সাথে নিজেকে সিস্টেমটাকে বলা হয়, নিজেকে দান করে দেওয়া। হি দেন ক্যাপচার্ড মান্ডু, উজ্জয়ন অ্যান্ড চান্দেরি ইন মালওয়া। দিয়ে আলাউদ্দিন খালজি ক্যাপচার করতে পেরেছিল মান্ডু, উজ্জয়ন অ্যান্ড চান্দেরি, রাজপুত কিং ডিফিট হওয়ার পরে, ডিফিট করে। এবার দেখো সাউথে চলে যাচ্ছি, নর্থ হয়ে গেছে, সাউথে চলে যাও। সাউথে দেখো কি কি ডিফিট করেছিল আলাউদ্দিন খালজি। By 1305, Alauddin had firmly established his control in North India. ঠিক আছে, না সাউথ বললাম, নর্থে চলে আসছে এবারে, সরি। নর্থ ইন্ডিয়াতে কি কি ক্যাপচার করেছিল দেখো। দি কনকোয়েস্ট অফ মালওয়া ইন পার্টিকুলার ওপেন দ্য ডোর অফ দি ডেকান। মালওয়া আমি আগে দেখেছি যে রাজপুত কিংকে ডিফিট করার পরে মালওয়া ক্যাপচার করেছিল, সেই মালওয়া ক্যাপচারের সাথে সাথে ডেকান রাস্তাটা তার জন্য ওপেন হয়ে গেল। The rugged terrain and distance from Delhi had acted as deterrent for ruler based in North India eager to send expedition to the Deccan. তো এই যে একটা রুক্ষ রাস্তা, একটা রাস্তা যেটা এবড়ো খেবড়ো, সেটা দিল্লি থেকে দিল্লি এতে অনেকটা টাইম লাগবে। সো এই টাইমটা কিন্তু আলাউদ্দিন খিলজি ইউটিলাইজ করেছিল, যার সেই কিভাবে রুলারদেরকে নর্থ ইন্ডিয়া যারা থাকতো তাদেরকে সেন্ড করেছিল ডেকানে। Alauddin Khalji was therefore the first Muslim ruler of the India to send expedition to South India. Alauddin Khalji হচ্ছে প্রথম মুসলিম রুলার যে সাউথ ইন্ডিয়াতে রুল করতে পেরেছিল বা সাউথ ইন্ডিয়া ক্যাপচার করতে পেরেছিল। Alauddin sent his military commander Malik Kafur for the Deccan expedition. তো মালিক কাফুরকে পাঠানো হয়েছিল ডেকান এক্সপিডিশন করার জন্য। মালিক কাফুর ডিফিটেড the Yadavas of Devagiri, the Kakatiyas of Warangal, the Hoysalas of Dwarsamudra and the Pandyas of Madurai. কোন কোন জায়গা, কোন কোন রুলারকে ডিফিট করেছিল সেটা কিন্তু পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট। হাউ আলাউদ্দিন খালজি হাউ আলাউদ্দিন খালজি কনকার্ড ডেকান, এই ব্যাপারটা কিন্তু আসলে কিন্তু পড়ে লিখতে হবে, হ্যাঁ এই পয়েন্টটা। Alauddin Khalji realized that it would be difficult to control the territories of the Deccan from Delhi. Alauddin Khalji realized করেছিল যে ডেকানকে কন্ট্রোল করা সম্ভব না দিল্লিতে বসে থেকে। The main aim of the Deccan expedition was to amass
as much wealth as possible. তো ডেকান কনকার করার পিছনে একটাই ওর উদ্দেশ্য ছিল যে যত পারে ও যাতে টাকা পয়সা ধন সম্পদ লাভ করে নিতে পারে ডেকান থেকে। He wanted to use this money to maintain his huge army, আর এই টাকাটা দিয়ে কি করবে? ইনভেস্ট করবে কিসের উপর? কিসের ওপরে? আর্মিদের ওপরে। Hence he forced the ruler of the Deccan to accept his suzerainty and keep sending him annual tributes. তো ডেকানে যারা রুল করতো, ডেকানে যারা রুলার ছিল তাদের হেল্প নিয়ে ডেকান কনকোয়ার করলো, মালিক কাফুরের হেল্প নিয়ে আরো বিশেষ করে ডেকান আলটিমেটলি কনকোয়ার করতে পারলো আলাউদ্দিন খালজি। নেক্সট দেখো থ্রেট অফ মোগল ইনভেশন। মোগল কিভাবে থ্রেট দিয়েছিল দিল্লি সুলতানেট, বা কিভাবে আলাউদ্দিন খালজি এই মোগল রুলটাকে কন্ট্রোল করতে পেরেছিল আর আদে পারেনি, সেগুলো নিয়ে আমরা পড়বো। দেখো, the Mughal continued to be a threat to the Delhi Sultanate. They invaded 5 times during the reign of Alauddin Khilji. 5 বার ইনভেড করার চেষ্টা করেছিল, মোগল কনকর করার চেষ্টা করেছিল দিল্লি সুলতানেট। He was able to put them down with remarkable efficiency with the help of his huge standing army. তো আলাউদ্দিন খালজি কিন্তু প্রচুর ইনভেস্ট করতো আর্মিদের প্রতি, যেহেতু আর্মিদের প্রতি প্রচুর ইনভেস্ট করতো, ইনভেস্ট বেশি করলে কাজ করতে কোনো বাধা নেই। তো আর্মিগুলো কিন্তু খুব এফিশিয়েন্ট ছিল, সেরকমভাবে তাদের ট্রেন করা হতো। এফিশিয়েন্ট আর্মি কিন্তু 5 বার মোগলকে ডিফিট করতে সাহায্য করেছিল। আলাউদ্দিন খালজি কিন্তু 5 বার হারাতে পেরেছিল মোগলদেরকে তার কাছে। সুলতান আন্ডারটুক সেভারাল মেজার টু প্রিভেন্ট ফার্দার অ্যাটাক। আর কি কি অনেক কিছু স্টেপ নিয়েছিল, সেভারাল মেজার অ্যাডপ্ট করেছিল, সেগুলো ব্যাপারে এখানে লেখা নেই, যাতে ফার্দার অ্যাটাক না করতে পারে মোগল। ঠিক আছে। আলাউদ্দিন বিল্ট নিউ ফোর্ট অ্যান্ড রিপেয়ার দ্য ওল্ড ওয়ান। আলাউদ্দিন নতুন ফোর্ট তৈরি করেছিল আর তার সাথে ওল্ড গুলোকে রিনিউ করেছিল। দিস ফোর্ট ওয়্যার প্লেসড আন্ডার ক্যাপেবল অ্যান্ড এফিশিয়েন্ট জেনারেল। আর কোর্ট গুলোকে লুক আফটার করার জন্য এক একটা কোর্টে জেনারেল দিয়ে দিয়েছিল, ক্যাপেবল জেনারেল, যে লুক আফটার করতে পারবে ওই ফোর্টটাকে। He raised a huge and powerful standing army. Standing army আমি আগেই বলেছি প্রচুর ইনভেস্ট করতো। আলাউদ্দিন adopted several measures to maintain his army. অনেক বেশি মেজার নিত, অনেক স্টেপ নিত যাতে আর্মিরা খুশি থাকে, আর্মিরা ভালো থাকে, আর্মিরা ভালো থাকলেও ভালো থাকবে। এটা আলাউদ্দিন খালজি খুব ভালো বুঝতো। The Mughal leaders who were captured during the battle were trampled under the feet of elephant. যেই মোগল লিডারদেরকে ক্যাপচার করতে পারতো এই আলাউদ্দিন খালজি আর্মিরা, স্ট্যান্ডিং আর্মিরা, তারা কি করতো? ব্যাটলে যখন হতো তখন এই এলিফ্যান্টের পায়ে তারা মারা যেত। He ordered the massacre of several Mughal who had settled in Delhi during the reign of Jalauddin Khalji. Jalauddin Khalji টাইম থেকে আলাউদ্দিন খালজি নিজেকে প্রিপারেশন দিয়েছিল, আর তখন থেকেই মানে মোগলদেরকে ও দিল্লিতে যারা থাকতো তাদেরকে তাদের প্রতি অত্যাচার করতো। এবার দেখো, ডিড ইউ নো একটা কথা আছে, ইট ইজ সেড আলাউদ্দিন ইনভেডেড চিত্তর বিকজ অফ রানী পদ্মাবনী, দ্য ওয়াইফ অফ রাজা রতন সিং অফ চিত্তর। এটা কিন্তু পদ্মাবত সিনেমাটা দেখে নিও পারলে আজকে তোমরা, পদ্মাবতে কিন্তু এটা ভালো করে আছে যে ও যে আলাউদ্দিন খলজি কিন্তু চিত্তর ইনভেড করেছিল একটাই কারণে, কেন? আলাউদ্দিন খলজি তো রানী পদ্মিনীকে, আর সে রানী পদ্মিনী কে ছিল? রাজা রতন সিং এর ওয়াইফ ছিল। It is believed that Alauddin Khalji saw a glimpse of Rani Padmani through a mirror while she was standing in a palace. Disgusted by her beauty, he attacked Chittor to possess her. মানে তাকে পাওয়ার জন্য সে চিতর ইনভাইট করতে চেয়েছিল। চিতরে কোনো পাওয়ার এক্সপান্ড করতে সে চায়নি। চিতরে সে চেয়েছিল ক্যাপচার করতে, কার জন্য? রানী পদ্মিনীর জন্য। ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি রিপ্রেশন অফ দি নোবেলস। নোবেলসরা কিভাবে রিপ্রেস হতো আলাউদ্দিন খালজির টাইমে, বা কিভাবে নোবেলদেরকে কি পাওয়ারে তাদেরকে ঠিকঠাক করে রাখতে পেরেছিল, যেই জন্য সে এত বেশি কনকোয়েস্ট বা এত বেশি এক্সপ্যান্ড করতে পেরেছিল তার রুলিং পাওয়ারটা। আলাউদ্দিন খালজি কেম টু পাওয়ার উইথ দি হেল্প অফ দি নোবেলস। নোবেলস ছাড়া কিন্তু আলাউদ্দিন খালজি পাওয়ারে আসেইনি। However, he took several measures to suppress the power of the nobility to ensure that no one held more power than the Sultan. কিন্তু আলাউদ্দিন খালজি নিজের জায়গাতে ভীষণ স্ট্রিক্ট ছিলেন। তিনি মনে করতেন যে সেভারাল স্টেপস নিয়ে পাওয়ারটাকে নোবিলিটি সাপ্রেস করে রাখতে হবে এমন ভাবে যাতে সুলতান হবে অল পাওয়ারফুল, যাতে নোবিলিটি কিছু করতে গেলে সুলতানের কোনো ডিসিশন ফেলতে না পারে বা সুলতানের কাছে পারমিশন না নিয়ে কোনো কাজ না করতে পারে। ঠিক আছে।
নোবিলিটি ধরে নেন এখানে স্টুডেন্ট, আর সুলতান ধরে নেন এখানে টিচার। টিচার সবসময় এমন ভাবে পাওয়ারটাকে রুল করায়, এমন ভাবে পাওয়ার অন অথরিটি রুল করে একটা টিচারের হাতে আছে, যে কিন্তু যেমন বলবে ঠিক তেমনই করতে একটা নোবিলিটি বাধ্য হবে। ঠিক আছে? It is believed that Alauddin put to death or blinded all except three of the nobles who had helped him ascend the throne by betraying Jalauddin. তাহলে ইট ইজ বিলিভ, এটা বিশ্বাস করা হয়, that আলাউদ্দিন পুট টু ডেথ অর ব্লাইন্ডেড অল, সবাইকে ব্লাইন্ড করে দিয়েছিল এক্সেপ্ট থ্রি, তিনজনকে ছাড়া, যেই নোবেলরা তাকে হেল্প করেছিল জালাউদ্দিনকে বিট্রে করতে। সুলতান was successful in bringing the rebellious noble under control by adopting several stern measure. কিন্তু টিচার কারোর ক্ষতি করে না, কিন্তু আলাউদ্দিন খলজি ক্ষতি করে, বিকজ ইটস আ ওয়ার। ওয়ারে কিন্তু ক্ষতিটা হচ্ছে মেন, ক্ষতিটা না হলে শান্তি হবে না। তো ক্ষতি করে নোবেলদেরকে কানা করে দিয়ে, তিনটে নোবেলের যারা জালাউদ্দিনের টাইমে হেল্প করেছিল তাকে, তাদেরকে বাদ দিয়ে বাকিদের কানা করে দিয়ে ও কিন্তু কন্ট্রোল এনেছিল। ঠিক আছে? মানে ওকে সবাই ভয় করে চলতো বেসিক্যালি বলতে গেলে, ও ছিল অল ইন অল। Alauddin set up an efficient espionage system. Everything that the noble did was reported to the Sultan. এটা তো সব জায়গাতে আছে স্পাই সিস্টেম, যে যা নোবেল বলবে সেটা সঙ্গে সঙ্গে সুলতানের কানে চলে যাবে। Thus they had no opportunity to come close to one another and conspire against the Sultan. তো কোনো অপরচুনিটিস দিত না আলাউদ্দিন খলজি, কোনো সুযোগই দিত না যাতে নোবিলিটিরা কোনো কিছু ডিসিশন বা কোনো কিছু প্ল্যান করতে পারবে। He forbade the noble from visiting one another or entering into matrimonial alliances without his permission. কোনো ম্যারেজ কিছু করতে পারবে না তাদের নিজেদের মধ্যে উইদাউট দি পারমিশন অফ আলাউদ্দিন খলজি। আর সবাইকে সবার থেকে বিগড়ে রাখতো, যেমন ব্রিটিশ ছিল কি ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ডিভাইড করে রাখতো যাতে রুল করতে পারে, ঠিক আলাউদ্দিন খলজি সেম পলিসি করতো, ডিভাইড করে রাখতো নোবিলিটিদের। নোবিলিটি একসাথে দেখা করতে পারবে না, তারা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স করতে পারবে না পারমিশন ছাড়া, তাদেরকে একসাথে ভিজিট করতে দেবে না, এইসব রেস্ট্রিকশন লাগাতো যাতে কোনোভাবেই তারা প্ল্যান করে তাকে ডিপোস্ট না করতে পারেন। He prohibited the use of wines and organization of function or parties. Wines, functions এগুলো মনে করতো সে পয়সা নষ্ট, বা মনে করতো যে একটা ক্লোজনেস সবার সাথে, সেই ক্লোজনেসটা থাকা উচিত না, প্রফেশনাল লাইফে ক্লোজনেস থাকাটা উচিত নয়। He also banned any form of gambling. Gambling একদম পছন্দ করতো না। A noble were thus not permitted to gather at a place or interact closely, আমি আগেই বলেছি, with each other, যাতে কেউ কারোর সাথে দেখা না করতে পারে, কেউ কারোর সাথে ফ্রেন্ডলিনেস না থাকতে পারে। ফ্রেন্ডলিনেস থাকলে কিন্তু কাজ হবে না। তো সেই হিসেবে আলাউদ্দিন খালসা একদম পারফেক্ট ম্যান ছিল। এখনকার দিনে এরকম ম্যান পাওয়াটা খুবই ডিফিকাল্ট, বা এরকম হওয়াটা খুব ডিফিকাল্ট। One should be very much dutiful and professional in his activities. গেল। He reclaimed all the iktas. ইকতাস মানে হচ্ছে যে যেখান দিয়ে রেভিনিউ পেত, ল্যান্ড। তো প্রতিটাকে রিক্লেম করলো। নিউ ইকতেদার আর ইকতাস কে লুক আফটার করতো? ইকতেদার। নিউ ইকতেদার ওয়ার অনলি এন্টাইটেলড ফর দেয়ার শেয়ার অফ the revenue. They were prohibited from imposing fresh additional taxes on the peasants. তো আলাউদ্দিন খালজি ছিল খুব চালাক রুলার ছিল, তো ও পড়ে নিজে খাবে। ও কি করতো যে এক একটা ইকতাদ, এক একটা ল্যান্ড এক একটা ইকতেদারের আন্ডারে দিয়েছিল, সেই এক একটা ইকতেদারের আন্ডারে যে ল্যান্ডটা ছিল তার পুরো শেয়ারটা কিন্তু রেভিনিউটা তার আন্ডারে ঢুকতো, আর সে সেখান থেকে বাকিদের দিত। কিন্তু কোনোভাবে যাতে ফ্রেশ ট্যাক্স ইম্পোজ না করতে পারে সেটা কিন্তু ইকতেদাররা সেটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতো, মানে পিজেন্টসদেরকে ঠিকঠাক ভাবে সাপোর্ট দিয়ে রাখার চেষ্টা করতো। ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছে মিলিটারি রিফর্ম। মিলিটারি অ্যাক্টিভিটিস কি কি নিয়েছিল যাতে তার কনকোয়েস্টটা তার এক্সপ্যান্ড হয়েছিল, বা তার কনকোয়েস্ট কারণ তার পাওয়ারটা এক্সপ্যান্ড হয়েছিল। আলাউদ্দিন খলজি ক্রিয়েটেড a huge standing army, আমি আগেই বলেছি, to check the constant Mughal attack on the Delhi Sultanate. প্রথমে দেখতে পাই যে মুঘল অ্যাটাকটা কনস্ট্যান্টলি বন্ধ করার জন্য মোগলরা কিন্তু 5 বার ইনভেড করার চেষ্টা করেছিল। মুঘল অ্যাটাকটা কনস্ট্যান্টলি বন্ধ করার জন্য ও কিন্তু সবসময় একটা কন্ট্রোল রাখার চেষ্টা করত। হি ক্যারিড আউট আ নাম্বার অফ রিফর্ম টু স্ট্রেনথেন দ্য মিলিটারি। অনেক বেশি রিফর্ম নিয়েছিল। কি কি রিফর্ম নিয়েছিল দেখো? হি ইন্ট্রোডিউসড দ্য সিস্টেম অফ ব্র্যান্ডিং হর্সেস কল দাগ and maintaining a descriptive role of his soldiers called চেহারা। সোল্ডারদের বলা হতো চেহারা, হর্সেসদের বলা হতো দাগ। এইটা ইন্ট্রোডিউস করেছিল এরকম সিস্টেম, কেন কি ও জানতো কোন হর্স কিভাবে কাজ করবে আর কোন সোল্ডার কিভাবে কাজ করবে। Alauddin started paying his soldier a cavalry in cash. Cash টাকা দিত। Salaries of the soldiers were also fixed at a reduced rate. রেটটা কম ছিল বাট স্যালারিটা ফিক্স দিত।
নোবেল ওয়ার প্রহিবিটেড ফ্রম মেনটেনিং আর্মিস, নোবেলদেরকে কোনো আর্মিজ মেনটেন করতে দিত না। দিস ওয়াজ ডান টু এনশিওর দ্যাট দে ডিড নট বিকাম পাওয়ারফুল। মনে রাখবে যে পাওয়ারফুল তাকে পাওয়ারফুলটা কিন্তু অন্য পাওয়ার, মানে যে যেটা কাজ করে তাকে সেই পাওয়ারটা অন্য কারো হাতে দিতে খুব কষ্ট। ঠিক সেরকমই তাই, যে পাওয়ারফুল রুলার সে কিন্তু তার পাওয়ারটা তো সহজে কিন্তু অন্যের হাতে দেবে না। তো সবসময় নোবেলদেরকে একটু লো করে রাখতে, যেমন ব্রিটিশরা সব শিক্ষককে আমাদের দিয়েছে ইংলিশ অ্যাজ এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দেয়নি, জোর করে ক্রিশ্চিয়ানিটি পড়াতো, খ্রিস্টান হতে হবে, এটা কেন করতো? যাতে আমরা পাওয়ারফুল না হতে পারি তাদের থেকে, তাই তো? ঠিক সেরকমই তাই, নোবেলদের কিন্তু প্রহিবিট করতে যাতে আর্মিরা মেনটেন করতে পারে। আর্মি যদি মেনটেন করে তাহলে পাওয়ারফুল হয়ে যাবে, তাহলে অনেক কিছু শিখে যাবে। যাতে নোবেলরা সবসময় তার উপরে নির্ভরশীল থাকে সেটাই ও করতো। The Sultan too did not have to depend upon the Nobel. সুলতানকে নোবেলের উপর ডিপেন্ড থাকতে হতো না, নোবেলও সুলতানের উপরে ডিপেন্ড থাকতো। রেভিনিউ রিফর্ম, রেভিনিউ ব্যাপারে কিভাবে নিয়ে এসেছিল, মানে হোয়াট টাইপ অফ রেভিনিউ পলিসি। আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেমন ইকতাদারের ব্যাপারে, মানে হাউ দ্য ইকতাজ হ্যাজ বিন কন্ট্রোল বাই অ্যান ইকতাদার। এবার দেখো আরো কিছু আছে। আলাউদ্দিন needed a huge sum of money to maintain his army. আর্মি মেনটেন করতে, খুশি রাখতে আর্মিদেরকে টাকা অনেক লাগে। As a result, he adopted several measures to increase the revenue of the empire. যাতে রেভিনিউটা বাড়ানোর একটা ব্যবস্থা করলো। কিভাবে? Alauddin Khalji raised the land revenue to 50% of the produce. Land was measured properly and revenue was directly collected. The revenue was collected in cash. Revenue ক্যাশে কালেক্ট করা হতো, রেভিনিউ ডিরেক্টলি কালেক্ট করা হতো, ল্যান্ডটাকে ঠিকঠাক করে মেজার করা হতো রেভিনিউ কালেক্ট করার জন্য। আর রেভিনিউ 50% অফ যতটা প্রোডাকশন হতো তার 50% রেভিনিউ দিয়ে দিতে হতো। আলটিমেটলি সাফার কে করছে পিজেন্টসরা, আলটিমেটলি সাফার কে করছে নোবেলরা। হি অ্যাপয়েন্টেড স্পেশাল রেভিনিউ অফিসার ফর মেনটেনিং দ্য ল্যান্ড, sorry, for measuring the land, calculating the revenue and collecting the taxes. স্পেশাল রেভিনিউ অফিসার অ্যাপয়েন্ট করা করতো যাতে স্পেশালি লুক আফটার করে ল্যান্ডটাকে, ক্যালকুলেট করে রেভিনিউটাকে আর ট্যাক্স কালেক্ট করে। ঠিক আছে, এবার চলে যাচ্ছি মার্কেট কন্ট্রোল রেগুলেশন। দেখো, in order to maintain a large standing army and hire more soldier, Alauddin lowered the soldier salaries. স্যালারি না কমালে সোল্ডারদের মেনটেন করা সম্ভব না, বা বেশি সোল্ডারদের অ্যাপয়েন্ট করা সম্ভব না। ঠিক আছে, যেমন স্যালারি না বাড়ালে সেভ করা সম্ভব না, ঠিক স্যালারি না বাড়ালে সোল্ডার নতুন অ্যাপয়েন্ট করা সম্ভব না, বা সোল্ডারদের মেনটেন করাটা সম্ভব না। তার মানে কি, ও যে কোয়ালিটিটা শুরু করেছিল, কোয়ালিটি শুড বি মেনটেন্ড, and in order to increase the quantity you should not degrade your quality, কোয়ালিটি ডিক্রিজ করা যাবে না। However, to ensure that the salary was sufficient for the people, he introduced various price control measures. যাতে স্যালারিটা মোটামুটি যথেষ্ট সাফিসিয়েন্ট হয়, যাতে নোবেলরা কাজ করে, যারা অ্যাপয়েন্ট করেছে আর্মিদের তাদেরকে ঠিকঠাক করে স্যালারি মোটামুটি দিতে পারে, কম দিত বাট তাও চেষ্টা করতো, সেই জন্য প্রাইস কন্ট্রোল মেজার নিয়ে এলো। কিরকম মেজার নিয়ে এসছে দেখো এবারে। The prices of the goods were fixed so that the soldiers could afford articles of daily use with their lower salaries. মানে স্যালারিটা ততটাই দিত যেই স্যালারিটা দিয়ে ওরা কিন্তু প্রতিদিনের খাবারপত্র কিনতে পারবে। The prices of all the commodities including those of the grain, cloth, slave and cattle were decided by the Sultan. প্রাইস গুলো ডিটারমাইন করতো কে, মানে প্রাইস গুলো যে হবে কোনটা কতটা দাম হবে সেটা ডিটারমাইন করতো কে, সুলতান। Granaries were established in Delhi to collect grain for the merchant. From the merchant দের কাছ থেকে গ্রেন কালেক্ট করতো, তার জন্য কাকে রেখেছিল, গ্রানারিজ এস্টাবলিশ করা হয়েছিল। The Sultan established safe warehouse to stock goods, মানে ফ্যাক্টরিজ যেখানে গুডস গুলো গ্রানারিজ থেকে নিয়ে স্টক করবে। ঠিক আছে, কাদের কাছ থেকে নেবে গুডস গুলো, গ্রানারিজ থেকে, মার্চেন্টদের কাছ থেকে। This warehouse was stocked with grain which were to be released in times of famine or shortage of the food. এই যে ওয়্যারহাউস, এই ফ্যাক্টরিতে যে স্টক আছে গুডগুলো, ওই সব গ্রেন গুলো রিলিজ করবে ফেমিনের সময় বা শর্টেজ অফ ফুড। এখন দেখছে যে করোনা ভাইরাসের জন্য শ্রমিকরা না খেতে পেয়ে মারা যাচ্ছে, তো শ্রমিকদের খাবার দিচ্ছে কে, গভর্নমেন্ট যে গুডস গুলো স্টোর করে রেখেছিল এতদিন ফ্যাক্টরিতে, গোডাউনে, সেগুলোই বের করে করে এখন দিচ্ছে। যে টাকাগুলো জমিয়েছিল সেগুলোই এখন দিচ্ছে, শুরুতে তাদের খাবার দাবার কিনে দিচ্ছে, মানে সাবসিডি দিচ্ছে আলটিমেটলি। হ্যাঁ, আলাউদ্দিন সেট আপ 3 সেপারেট মার্কেট ইন দিল্লি। 3টে মার্কেট বসানো কোনো চারটিখানি কথা না, দিল্লিতে বসেছিল। একটা বসেছিল ফুড গ্রেনের জন্য, একটা বসেছিল জামা কাপড়ের জন্য, আর একটা বসেছিল হর্স, ক্যাটেল এন্ড স্লেভ। দেখো এই 3টে খুবই ইম্পর্টেন্ট। ফুড খেয়ে বাঁচতে হবে, ক্লোথ পরে নিজেকে প্রোটেক্ট করতে হবে, আর হর্সেস ক্যাটেল না থাকলে একটা যুদ্ধ জেতা সম্ভব না। আর 3টেই আর স্লেভদের দিয়ে কাজ করাতে হবে।
এই চারজনই কিন্তু ছিল এমন একটা, মানে এই চারটেই জিনিস যে যার জন্য মার্কেট বসিয়েছিল, এই চারটে জিনিসই কিন্তু খুবই দরকার ছিল তখনকার দিনে, যাতে প্রোগ্রেস হয় বা ডেভেলপমেন্ট হয়। হি অ্যাপয়েন্টেড ভেরিয়াস অফিসার such as the Shahano মন্ডি কন্ট্রোল অফ মার্কেট। কন্ট্রোলার অফ মার্কেট কে বলা হতো শাহানাই মন্ডি। বারিত কে বলা হতো ইন্টেলিজেন্স অফিসার। মুনহিয়ান কে বলা হতো সিক্রেট স্পাইস। টু ইমপ্লিমেন্ট দ্য মার্কেট কন্ট্রোল মেজার, মার্কেট কন্ট্রোল মেজার করার জন্য আলাউদ্দিন খলজি অ্যাপয়েন্ট করেছিল কন্ট্রোলার অফ দি মার্কেট, ইন্টেলিজেন্স অফিসার আর সিক্রেট স্পাইস, যারা সিক্রেটলি কি লুফল করছে ইন্টেলিজেন্স অফিসার্স, মার্কেট কন্ট্রোলার, সেগুলো বলতো। কেন বলতো এগুলো? টু ইমপ্লিমেন্ট দ্য মার্কেট কন্ট্রোল মেজার, যাতে মার্কেটে ঠিকঠাকভাবে কন্ট্রোল হতে পারে। দিস অফিসার্স kept strict watch on the prices, weight and activities of the merchants. অফিসারদের একটাই কাজ ছিল যাতে ঠিকঠাক প্রাইস, ঠিকঠাক ওয়েট আর ঠিকঠাক অ্যাক্টিভিটিস মার্চেন্টরা যাতে করতে পারে, সেটা লুক আফটার করার। ঠিক আছে, অলমোস্ট কাছাকাছি চলে এসেছি শেষের পথের দিকে। দেখো এবারে কি আছে। এনি ট্রেডার caught hoarding or cheating consumer in prices on weights was punished immediately. যদি কেউ কিছু গন্ডগোল করতো, আলাউদ্দিন খলজি সঙ্গে সঙ্গে তাকে পানিশ করতো। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের দিকে, অলমোস্ট শেষের পথে চলে এসেছি। আর দেখো এবারে মার্কেট কন্ট্রোল রেগুলেশন হয়ে গেল। আর্ট অ্যান্ড architecture. Art and architecture কেমন ছিল? Art is the culture, art is the way to expand the empire, art is the beauty in the eyes of the beholder. যেমন ভাবে দেখবে ফরেন ট্রিপস এর জন্য আর্ট হচ্ছে মেইন থিং ইন মেডিভেল হিস্ট্রি। আলাউদ্দিন খলজি, Alauddin's partnership learning art and architecture. In his court, 10,000 many artisans and men of letters, including the great poet Amin Khusrau. আমির খসরু ছিল, বা আর্কিটেকচারাল ওয়ার্ক আমরা দেখতে পাই আলাই দরওয়াজা, মানে কি কি করেছিল? দ্য গেটওয়ে অফ কুতুব মিনার বলা হয় আলাই দরওয়াজাকে। দি আনলাস্ট আলাই মিনার করেছিল ইন দিল্লিতে। সিরি ফোর্ট হাজার known as the Hazrat Khas. It was a large tank built for the use of the presidents of Sindh. He constructed Alai Minar, which stand for the north of the Qutub Minar, was started by Alauddin Khalji. Alauddin Khalji অনেক কিছু দিল্লিতে এস্টাবলিশ করে গেছিল, যে জন্য খুব ফেমাস হয়ে গেছিল, আর খুব ফেমাস ছিলেনও তিনি। ওনার কাছে প্রচুর টাকা ছিল, প্রচুর ভালোভাবে কাজ করতে বলে প্রচুর টাকা দিতেও পারতো, প্রচুর টাকা ইনভেস্ট করতে পারতো। He constructed his construction of the Alai Minar, which stand for the north of the Qutub Minar, was started by Alauddin Khalji. Magi bole diyechi. The intention was to make it twice the size of Qutub Minar. However, only the first story could be completed, and it now has an extension height of 25 meter. 25 মিটার হাইট অব্দি এক্সপ্যান্ড করেছিল। ইচ্ছে ছিল যে কুতুব মিনারের থেকেও বড় করবে আলাই মিনার, কিন্তু করতে পারেনি। যদি দিল্লিতে যাও দেখে আসবে যে কুতুব মিনারের পাশে আলাই মিনার আছে উল্টো দিকেই, কিন্তু আলাই মিনার আনকনস্ট্রাক্টেড, পুরোপুরি কনস্ট্রাকশন হয়নি। ঠিক আছে, শেষ। এই চ্যাপ্টারটা ভীষণ ইজি। খালজি ডাইনাস্টি মেনলি ডিল উইথ আলাউদ্দিন খালজি এন্ড আলাউদ্দিন খালজি। রিক্যাপ করে নাও একবার। ইন 1290 CE, Alauddin Khalji laid the foundation of the Khalji dynasty. Alauddin Khalji became the Sultan of Delhi when Alauddin Khalji murdered him. Alauddin Khalji extended the empire in both the north and south India. আমরা দেখতে পেলাম। Alauddin carried out a number of reform, market policy measure, price control measure, within the military to strengthen his power. Alauddin also carried out a number of reform in the revenue administration. Revenue policy অনেকভাবে চেঞ্জ করে ও কিন্তু কি করে এনেছিল? ডেভেলপমেন্ট এনেছিল, আর নিজের পলিসি, নিজের ফ্রেমওয়ার্ক, নিজের কিংডমকে এক্সপ্যান্ড করতে পেরেছিল। তো এই হচ্ছে চ্যাপ্টার। একটু গ্লসারিতে দেখে নাও। আমাস মানে হচ্ছে অ্যাকুমুলেট করা, চেহারা মানে হচ্ছে নোটিং ডাউন আ ডিটেল ডেসক্রিপশন অফ ইচ সোল্ডার, প্রতিটা সোল্ডারদের যাতে চেহারাটা মনে থাকে। দাগ মানে হচ্ছে ডিটেল ডেসক্রিপশন অফ দি হর্সেস, যারা এই আর্মিগুলো ইউজ করতো, দাগ দিয়ে রাখতো। দিনার মানে হচ্ছে কয়েন বা বেসিক মনিটারি ইউনিট দ্যাট ওয়াজ ইউজড ইন মেডিভেল ইন্ডিয়া। দিনারটা হচ্ছে কারেন্সি। এমব্রয়েলড মানে হচ্ছে টু ইনভলভ আ পারসন ইন কনফ্লিক্ট অর আ ফাইট। এমব্রয়েলড পারসন হচ্ছে যারা কনফ্লিক্টে সবসময় যুক্ত থাকে। এসপিওনের সিস্টেমটা পড়ে যাবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আ সিস্টেম অর নেটওয়ার্ক of spies employed by the government to find out political and military secret of the enemy. তো গভর্নমেন্ট এমপ্লয় করে এই স্পাই গুলোকে, এতে পলিটিক্যাল আর মিলিটারি সিক্রেট গুলো সেই এনিমির ব্যাপারে আর্মি এনে দেয়। ইন্ট্রিগিউজ মানে হচ্ছে টু মেক সিক্রেট প্ল্যান টু হার্ম আ পারসন। তো সিক্রেট প্ল্যান করে কিভাবে হার্ম করবো একটা পারসনকে, সেটা নিয়ে ইন্ট্রিগিউজ বলা হয়, এটাকে ইন্ট্রিগিউজ বলা হয়। এই হচ্ছে তোমাদের
খালজি ডাইনাস্টি আগে দেখো বুঝতে পারছো কিনা, বুঝতে পারার পরেই আমি এবার থেকে কোশ্চেন দেবো। কোনো ডাউট থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করো।